কিছু বলবেন? কোথায় যাচ্ছ? মনে রেখো, কিছু করবার আগে আমাকে অবশ্যই জানাবে। এখন শুধু তুমি নেই, তোমার সঙ্গে জড়েছে আমার নামটাও। মাধুর্য স্মিত হাসে, তারপর হাসিটা মিলিয়ে যায়। সেই সঙ্গে অনুভব তার হাত দিয়ে মাধুর্যের মুখে হাসি টেনে দেয়। আজ থেকে তোমাকে হাসি খুশি রাখার দায়িত্ব আমার, মিস মাধুর্য চৌধুরী। উপস, সরি, মিসেস মাধুর্য সিনহা। মাধুর্য বুঝতে পারে তাকে হাসাতে চাইছে অনুভব। মানুষটি বড়ই মন কাড়া স্বভাবের। অনুভবকে খুশি করতে একটুখানি হাসে মাধুর্য, নরম সুরে বলে। আন্টির কাছে যাচ্ছি, উনি খুব ভেঙে পড়েছেন। মাধুর্যকে থামিয়ে চেয়ারে বসিয়ে দেয় সামিহা। তাকে আশ্বাস দিয়ে বলে, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। তুই বরং কিছু খেয়ে নে, দুপুরের পর থেকে কিছুই পেটে পড়েনি তোর। আমি কিছু খাবো না। কি করে খাবো? খাওয়ার মতো অবস্থা আমার নেই আপু। মাধুর্যকে থামিয়ে চেয়ারে বসিয়ে দেয় সামিহা। তাকে আশ্বাস দিয়ে বলে। সামিহা কিছু বলতে চাইতেই হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দেয় অনুভব। সামিহাকে যেতে বলে সে, ব্যাপারটা সে সামলে নিতে পারবে। সামিহা দ্রুত নেমে যায় সেখান থেকে। মাথার পাগড়ি খুলে অনুভব, মাথা যেন ঘেমে যাচ্ছিল তার। আর বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে চারিপাশে ছড়িয়ে পড়ে। কপালে এক সামনের চুলগুলো কপালের বেশিরভাগ অংশ ঢেকে যায় তার। পাগড়ি খুলে পাশে রাখতেই খাবার নিয়ে আসে এলিনা। অনুভবের হাতে খাবার তুলে দিয়ে চলে যায়। খাবার বলতে সেখানে রয়েছে ফলমূল। মাধুর্য এই অবস্থায় বেশি কিছু খেতে পারবে না। কাঁটা চামচ দিয়ে একটা আপেলের টুকরো নিয়ে অনুভব হালকা কেশে ডেকে ওঠে। মাধুর্য, পাশে তাকায় মাধুর্য। খাবারের প্লেট দেখে চোখ মুখ জড়িয়ে ফেলে সে। বিব্রত বোধ করে বলে, আমি খাবো না। কেন শুধু শুধু জোর করছেন? কেন খাবে না? না খেলে কি কবিতা ফিরে আসবে তোমার কাছে? বরং ওর জন্য তুমি যদি কষ্ট পাও, তাহলে ওরই খারাপ লাগবে। গট ইট? বিষণ্ণ মুখে সামনে তাকায় মাধুর্য। সামনে 20 লোকজনের আনাগোনা। এর মাঝেও খাওয়া সম্ভব? আর গলার নিচে খাবার নামবেই বা কি করে? অনুভব ধমকে বলে। খাবার মুখে নাও মাধুর্য। শুকনো ঢোক গিলে মুখ এগিয়ে নিয়ে আসে মাধুর্য। ঢোক গিলে ছোট করে খাবার মুখে নিতেই লাইট পড়ে তাদের উপর। সামনে হাত রেখে তাকায় অনুভব। তার বন্ধু সুযোগ বুঝে জোহান ছবি তুলছে। অনুভবের দৃষ্টি দেখে দাঁত কেলিয়ে তাকায় জোহান। মাথা চুলকে বলে, ছবি? মানে ছবি তুলছিলাম। তোদের বিয়ের আর ছবি না তুললে হয়? সবসময় ফাইসলামি করবি না, কানের নিচে থাপ্পড় মারবো আমি উঠলে। ঝাঁঝালো গলায় বলে ওঠে অনুভব। জোহান জিহবা কেটে এক চোখ বন্ধ করে বলে। ওকে, সরি। সুযোগ বুঝে কেটে পড়ে ক্যামেরা হাতে নিয়ে জোহান। বাঁকা চোখে তাকিয়ে আস্তে আস্তে খেতে থাকে। ইতস্তত বোধ করে বলে, আপনি খেয়েছেন? না, এখনো খাইনি। আপনিও খান, নয়তো আমি একা খেতে কেমন জানি লাগছে। মুখ ফসকে বলে ফেলে মাধুর্য। সঙ্গে সঙ্গে নিজেই থম মেরে যায়। অনুভব মুচকে হাসে। বিয়ে হতে না হতে স্বামী ভক্ত হয়ে পড়েছ? নট ব্যাড। মাধুর্য প্রতি উত্তরে কিছু বলে না, এক মনে তাকিয়ে থাকে। তার মনের এক পাশে বইছে শান্তির হাওয়া, অন্য পাশে বইছে নিজের এক প্রিয়জনকে হারাবার কষ্ট। কবিতার মাকে সামলে হিমশিম খেয়ে মাধুর্যের খাওয়া হয়েছে কিনা দেখার জন্য ছুটছে সামিহা। কিছুক্ষণের মাঝেই হবে বিদায়, তাই হাঁটার গতি বাড়িয়ে দিল সে। তখনই ঘটে আরেক বিপত্তি। একটা ছেলের সঙ্গে কাঁধে ধাক্কা লেগে পড়তে পড়তে সামলে নেয় নিজেকে সামিহা। সব মিলিয়ে এক প্রকার রেগে মেগে তাকায় সামিহা। সামনে কালো ফ্রেমের চশমা আর সাদা শেরওয়ানি পরা এক ছেলে। তার হাত থেকে ক্যামেরা পড়ে যা তা অবস্থা। সে ঝুঁকে ক্যামেরা তুলছে। অত শত খেয়াল না করে সামিহা তেতিয়ে বলে ওঠে, মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায় না? কোনো ম্যানার্স নেই? ভিড়ের মাঝে ঠিকঠাক চলাফেরা করতে পারেন না? ক্যামেরা হাতে নিয়ে রেগে মেগে তাকায় জোহান। সামিহার থেকে দ্বিগুণ জোরে বলে ওঠে, হ্যাঁ, হ্যালো মিস। আমার কোনো শখ নেই যে আপনার মতো একজন শুটকি মাছের ধাক্কা দিতে। কোথায় পড়ে টরে যাবেন, তারপর নিজের হাত পা ভেঙে বসে থাকবেন। নিজের তো চোখ মাথায় উঠে রেখে হাঁটেন। ধাক্কা দেওয়ার আসল মজা তো সুন্দরী মেয়েদের। মুখটা হা হয়ে যায় সামিহার। কত বড় অসভ্য ছেলের পাল্লায় পড়েছে সে। দেখি সরুন, আমার পথ ছাড়ুন। এই যে মিস, এইভাবে পথ ছাড়বো মানে? আমার এত দামি ক্যামেরা ভেঙে দিয়ে এখন বলছেন পথ ছাড়ুন? এতই সহজ নাকি? ক্যামেরার টাকা দিন, পথ ছাড়ছি।
সামিহার আগে কটমট করে বলে। মেয়েদের থেকে টাকা চান, লজ্জা করে না? আমি কি আপনাকে বউ বানাতে চেয়েছি যে লজ্জা করবে? কোন বইতে লেখা আছে মেয়েদের থেকে টাকা চাইতে নেই? সামিহা পড়েছে মহা বিপদে। এই মানুষটার থেকে পিছু ছাড়াতেই হবে। সে একটু হেসে বলে। হ্যাঁ মা, আসছি। পেছন দিকে তাকিয়ে জোহানুর সাথে সাথে পেছনে তাকায়। সেই সুযোগে ঝটপট হেঁটে চলে আসে সামিহা। জোহান সামনে ফিরে তাকে দেখতে না পেয়ে চোখ বড় বড় করে তাকায়। কি মেয়ের বাবা? ভালো বলে ছেড়ে দিলাম, নয়তো দাঁত বের করে রক্তশূন্য করে ছেড়ে দিতাম। হাঁটু ভাঁজ করে বেডে গুটিসুটি হয়ে বসে আছে মাধুর্য। ঘরে নীল রঙের আলো জ্বলছে টিমটিম করে। রাইমা তাকে ঘরে বসিয়ে দিয়ে গিয়েছে। আজ থেকে এটাই মাধুর্যের বাড়ি, আর এটাই তার এবং অনুভবের ঘর। তা ভাবতেই হৃদয়ে এক শুকনো আনন্দ ছুঁয়ে যাচ্ছে। তবে অন্যদিকে এক বড় ধরনের শূন্যতা অনুভব করছে সে। বড় ঘরে নিজেকে বড়ই একা লাগছে মাধুর্যের। পৃথিবীতে সে খুব একা হয়ে পড়েছে। নিজের বলতে যেন কেউ নেই। যারা আছে আজ তাদের থেকেও বিদায় নিয়ে এই বাড়িতে এসে উঠেছে। পাশে আছে একমাত্র অনুভব। ভয়ে বুকটা টিপ টিপ ভয়ে বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করে মাধুর্যের। এই মানুষটা সারা জীবন থাকবে তো, নাকি সেও অন্যদের মতো তাকে একা করে চলে যাবে? কবিতার কথা মনে আসতেই চোখ জোড়া ভরে ওঠে তার। উপরের দিকে তাকিয়ে বলে। কেন চলে গেলি কবিতা? তোকে বিরক্ত করতে মানা করতাম সব সময়, তাই বলে সারা জীবনের জন্য এভাবে আমাকে রেখে চলে যাবি? ফিরে আয় না রে। বুক ফেটে কান্না বেরিয়ে আসে মাধুর্যের। হাঁটুতে মাথা লাগিয়ে নিচু হয়ে কাঁদতে শুরু করে। সবটা এলোমেলো হয়ে গিয়েছে। তার জীবনে কোনো কিছুই গোছালো নেই। শুধু তাই নয়, তার জীবনে সুখ পাখিরও কোনো দেখা নেই। তার খুব ইচ্ছে করলো একবার সুখ পাখিকে ছুঁয়ে দেখতে। সুখ কেমন হয়? খুবই অদ্ভুত আনন্দ হয় বুঝি। আকাশ কুসুম ভাবতে ভাবতে নিজের পাশে কারোর অস্তিত্ব বুঝতে পেরে মাথা তুলে তাকায় মাধুর্য। হুট করে অনুভবকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সে। অনুভব মাধুর্যের ভেজা গালের উপর হাত রেখে বলে। শান্ত হও, শান্ত হও। এটা আমি। ভূত দেখার মতো চমকে গেলে হবে? এরপর থেকে সারা জীবন আমাকে তোমার সঙ্গে দেখতে হবে। মাধুর্য শান্ত চাহনি নিয়ে তাকিয়ে থাকে অনুভবের দিকে। ও চেয়েছিল অনুভব যেন একান্তই তার হয়, কিন্তু এভাবে চাইনি। অনুভব সযত্নে মাধুর্যের চোখের আশেপাশে লেগে থাকা পানি মুছিয়ে দেয়। হুট করে উঠে দাঁড়ায় মাধুর্য। অনুভব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করে মাধুর্য ঠিক কী করতে চাইছে। নিচু হয়ে অনুভবের পা ছুতেই 2 কদম পিছিয়ে দাঁড়ায় অনুভব। খানিকটা মেজাজ দেখিয়ে বলে। কি করছো? মাধুর্য নির্বিকার সুরে উত্তর দেয়। সালাম করছি। রাইমা মনি বলছিল আপনি এলে পা ধরে সালাম করতে। আমি তো বিয়ের এসব রীতিনীতি জানি না। মা তো নেই যে বলে দেবে বা শিখিয়ে দিবে। রাইমা মনি যেটুকু বলেছে করছি। এসব ফালতু নিয়ম পালন করতে হবে না। অজু করে এসো। এই রাতে নাকি নামাজ পড়তে হয়। নামাজ পড়বো দুজন। মাধুর্য কিছুক্ষণ চেয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুমটা দেখে হা হয়ে যায় সে। ঘরটা তো বড় ছিলই, ওয়াশরুমটাও বড়। বলা চলে তার ঘরের সমান। সামনে বড় আয়না। আয়নার সামনে বেসিন। গোসলের জায়গা কাঁচ দিয়ে আলাদা করা। কাচের দরজা দিয়ে গোসলের জায়গায় ঢুকতে হবে। ঘুরে ঘুরে সব দেখে নিতেই দরজায় টোকা পড়ে। মাধুর্য গিয়ে হালকা করে দরজা খুলতেই অনুভবের গম্ভীর গলা ভেসে আসে। শাড়ি, জামা, টাওয়াল কিছুতে নিয়ে যাওনি? ফ্রেশ হয়ে কি পড়বে? মাধুর্য চিন্তায় পড়ে যায়। সত্যি তো, কি পড়বে সে? আসার সময় তো কিছু আনেনি। তৎক্ষণাৎ দরজার ফাঁক দিয়ে মেরুন রঙের শাড়ি এগিয়ে দেয় অনুভব। শাড়ির সঙ্গে যাবতীয় সবই আছে। মনের কাছ থেকে নিয়ে এসেছে, চেঞ্জ করে নাও। মাধুর্য সব নিজের হাতে নিয়ে দরজা বন্ধ করে দেয়। বড় বড় নিঃশ্বাস ফেলে ভাবতে লাগে। মানুষটা চমৎকার। তার জন্য কত ভাবনা তার। একটু মেজাজ দেখায়, কিন্তু সেই মেজাজের মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে যেন। মাধুর্য ফ্রেশ হয়ে নিয়ে বাইরে বের হলে বেডে হাতে ভর দিয়ে বসে থাকা অনুভব ঘাড় ঘুরিয়ে তাকায়। মেরুন রঙে মোড়ানো সুন্দর মেয়েটিকে দেখে চোখ জুড়িয়ে যায় তার। তার বড় বড় চোখ জোড়া কাদার কারণে ফুলে গেছে, আর নাকের ডগা হালকা লাল। নীল আলোতে সবটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে অনুভব। এই মেয়েটা আজ থেকে শুধুমাত্রই তার। ভাবতেই তার হার্টবিট মিস হয়ে যায়। অনুভবের এমন দৃষ্টি দেখে গলা খাকারি দেয় মাধুর্য।
অনুভব দৃষ্টি সরিয়ে দ্রুতই চলে আসে ওয়াশরুমে। চোখের পলকে বাতাস অনুভব করাতে মাধুর্য বুঝতে পারে অনুভব ওয়াশরুমে ঢুকে গিয়েছে। ঘরটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে সে। ঘরটা বড় হলেও ঘরে তেমন কিছুই নেই। একটা বেড, পাশে বড় ড্রেসিং টেবিল, একটা সিঙ্গেল সোফা, তার পাশে গোল ছোট একটা টেবিল আর একটা আলমারি। ব্যাস, রুমের বেশিরভাগ অংশই ফাঁকা। রুমে একটা ছবিও নেই। বড়ই অদ্ভুত। ঘুরে দেখতে দেখতে অনুভব ওয়াশরুম থেকে বের হয়। আলতো হেসে ইশারা করে নামাজের জন্য। দুজনে নামাজ সেরে নেয়। মাধুর্যের মুখ এখনো ভার। নামাজ পড়ে বেডে বসে পড়ে মাধুর্য, আর চোখে তাকায় অনুভবের দিকে। মানুষটা কি এখন তার সঙ্গে ঘুমাবে? নিজের ভাবনার উপর নিজেই বাড়ি দেয় মাধুর্য। অনুভব এখন তার স্বামী, তার সঙ্গেই তো ঘুমাবে। কিন্তু রাতে যদি তার রক্তের প্রতি নেশা বাড়ে তখন কি হবে? সে কি অনুভবকে আঘাত করে বসতে পারে? আকপাস ভাবতেই অনুভব তার সামনে একটা চুটকি বাজায়। আমতা আমতা করে তাকায় মাধুর্য। অনুভব তাকে প্রশ্ন করে। আমার সঙ্গে ঘুমোতে পারবে কিনা সে নিয়ে চিন্তা করছো, তাই তো? মাধুর্য ভেবাচেকা খেয়ে যায়। জবাবে কিছু না বলেই অনুভব আবার বলে, ঠিক আছে, তুমি যদি কমফোর্টেবল ফিল না করো তাহলে ওকে, আমি বাইরে যাচ্ছি। কথাটুকু বলে বাইরের দিকে পা বাড়ায় অনুভব। নিজের হাতে টান অনুভব করে সে। পেছন ফিরে তাকিয়ে দেখে মাধুর্য আকুলতা নিয়ে তাকিয়ে রয়েছে। সে ঢোক গিলে বলে, আপনি আমার সঙ্গেই থাকুন, আমি আবারও একা হয়ে যাব। অনুভব আলতো করে হাসে। মাধুর্য পাশে বসতেই মাধুর্য তার কোলে মাথা রাখে। অনুভব অবাক হলেও তার মনে খুশি বিরাজ করে। মাধুর্য তাকে মেনে নিয়েছে। এই মেয়েটাকে সে আর হারাতে দেবে না। নিজের অপূর্ণ প্রেম গাথাকে পূর্ণ করবে। নিজের বুকের পিঞ্জিরাতে সযত্নে রেখে দেবে। আপনার কোলে মাথা রাখি কিছুক্ষণের জন্য। বাচ্চাদের মতো করে আবদার করে মাধুর্য। অনুভব শীতল গলায় জবাব দেয়। প্রশ্ন কেন করছো? যখন তোমার সামনে থাকা পুরো মানুষটাই তোমার। অনুভবের কথাগুলো মাধুর্যের হৃদয়ে গিয়ে করাঘাত করে। না চাইতেও হাজারো কষ্টের মাঝে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এত কিছুর মাঝেও এই মানুষটা তো ওরই। আরো ভালো করে মাথা রাখে অনুভবের কোলে মাধুর্য। প্রিয় মানুষটার সংস্পর্শে চোখ বন্ধ হয়ে আসে ওর। অনুভব নিজের হাত বাড়িয়ে দেয় মাধুর্যের মাথায়। চুলের ভেতর হাত ঢুকিয়ে বিলি কেটে দিতে থাকে। জানেন, শুনেছি প্রিয় মানুষের কোলে মাথা রাখলে কষ্টের ভার কমে যায়। জানি, তোমার থেকে শুনেছে। মুখ ফসকে বলে ফেলে অনুভব। মাধুর্য ব্রুকুচকে মাথা সোজা করে তাকায়। এমন কোনো কথা বলেছে সে কখনো, সেটা মনে করতে পারছে না সে। পারবেই বা কি করে? মাধুর্য যেদিন কথাটা বলেছিল সেদিন সে ঘুমন্ত অবস্থায় ছিল। কবে বলেছি আপনাকে এই কথা? বলেছো একদিন। তবে আমাকে যে তুমি প্রিয় মানুষের তালিকায় রেখেছ, ভাবতে মনটা খুব খুশি খুশি হয়ে আসছে। অনেক আগেই রেখে দিয়েছিলাম, বলার সুযোগ হয়নি। লাজুক চোখে অনুভবের কোলে মুখ গুজে দিয়ে মিনমিন করে বলে মাধুর্য। তবে তার কথা শুনতে একটুও ভুল করে না অনুভব। সে প্রতি উত্তরে সুন্দর হাসি দেয়, তাও নিঃশব্দে। মেয়েটাকে লজ্জা দিতে চায় না এই মুহূর্তে। কিছুক্ষণ দুজনেই নীরব থেকে তাদের মুহূর্ত উপভোগ করে। এই মুহূর্তটা সব থেকে বেশি উপভোগ করছে মাধুর্য। এই মুহূর্ত কি এখানেই থামিয়ে দেওয়া সম্ভব নয়? ঝট করে সে বলে। কবিতাকে কে খুন করলো অনুভব? মাথা নিচু করে তাকায় অনুভব। তার ট্রাউজার ভেদ করে ভিজে যাচ্ছে মাধুর্যের চোখের পানি। জানি না কে করেছে, তবে যে করেছে সে অবশ্যই একদিন তার প্রতিদান পাবে। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। এই রিভেঞ্জ তো নেচার নেবেই নেবে। শেষ কথাটি বেশ তীক্ষ্ণভাবে বলে ওঠে অনুভব। মাধুর্য আর কিছু বলতে পারে না। আরো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে। সবাই আমাকে একা করে দিয়ে যায় কেন বলুন তো? প্রথমে মা বাবা, তারপর মামা, এখন কবিতা। এরা কেন আমার সঙ্গে এমন করলো বলতে পারেন? মাধুর্যের বলা প্রতিটা শব্দে অভিমান স্পষ্ট। যারা চলে গেছে তারা রেখে গেছে মাধুর্যের মনে একরাশ অভিমান। যে অভিমান মানানোর জন্য বোধহয় অনুভবই রয়েছে একমাত্র। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনুভব কিছু বলতে যাবে, তার আগেই মাধুর্য নিজের হাত তার দিকে বাড়িয়ে দিয়ে বলে। আমি আর কাউকে হারাতে চাই না, আর আপনাকে তো কখনোই না। অন্যদের মতো আপনিও আমার সঙ্গে ছলনা করে চলে যাবেন না বলুন। অনুভব কয়েক সেকেন্ড পর মাধুর্যের হাতে হাত রাখে। মাধুর্যর হৃদয় শীতলতায় ভরে যায়। আমার উপর শুধু একটুখানি বিশ্বাস রাখো, কখনো ছলনা করবে না। হারিয়ে যাওয়া তো অনেক দূর। মাধুর্য নিশ্চিন্ত হয়ে হাসে। এক সময় অনুভবের হাত জড়িয়ে ঘুমে ঢলে পড়ে সে।
অনুভব তার নীল চোখ জোড়া সরাতে পারে না তার অর্ধাঙ্গিনীর থেকে। মেরুন রঙের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে আছে সে। মুখটা শুকিয়ে গেছে, তবে স্নিগ্ধতা মোটেও কমেনি। এই দেখা যেন শেষ হবার নয়। যতই দেখবার তৃষ্ণা ততই বাড়বে। হালকা নিচু হয়ে মাধুর্যের কপালে গভীর চুমু এঁকে দেয় অনুভব। খুব সাবধানে তার গালে মুখেও ভালোবাসার পরশ এঁকে দেয়। বালিশ এগিয়ে এনে শুয়ে দেয় মাধুর্যকে। বেড থেকে নেমে এসে জানালার পাশে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে হাত বুলাতে বুলাতে খুঁজতে থাকে নানান প্রশ্নের উত্তর। আজকের সকল ঘটনা কেমন জানি রহস্য হয়ে গেল। নিজের প্রশ্নগুলো নিজে নিজে আওড়াতে শুরু করে অনুভব। কবিতাকে কে মারলো? ওর গায়ে যত আঘাত, কবিতাকে কে মারলো? ওর গায়ে যত আঘাত, সেসব কোনো মানুষ করতে পারে না। 3টে নখের আঘাত ছিল। ভ্যাম্পায়ার হলে অন্তত 4টে নখের আঘাত থাকা উচিত ছিল, কারণ ভ্যাম্পায়ারের 5টা আঙুলে থাকে মানুষের মতো। আঘাত করলে বৃদ্ধা আঙুল ছাড়া 4টা আঙুলে দাগ থাকবে। 3টে নখ তো ওয়ারউলফের থাকে। তাহলে আমি যে ভাবছি তা কি সঠিক? সবটা ভেবেও এলোমেলো হয়ে যাচ্ছে। কবিতাকে ওয়ারাল ফেরা ভাবনা ভাবলো কেন? ওরা কবিতার মাঝে কি এমন দেখলো যে ওকে ভাবনা ধরে নিল? চোখ বন্ধ করে নিল অনুভব। নিখুঁতভাবে ভাবতে থাকলো আগের সব ঘটনা। সেদিন হসপিটালের ঘটনাতে গিয়ে থমকে যায় ও। সেদিন কবিতা সবুজ লেন্স পড়েছিল। আর অনুভবের সাথে ওর বিয়েটাও তো ঠিক হয়েছে। বাই এনি চান্স এই বিয়ের খবর ওয়ারলফের কাছে পৌঁছায়নি তো? তৎক্ষণাৎ অনুভব চোখ খুলে। ও নো, তার মানে কি অরুণের শেষমেশ কবিতার মতো নির্দোষ মেয়ের খুন করলো? যদি তাই হয়, তাহলে এর দাম ওকে দিতে হবে। অনেক বড় মূল্য চোকাতে হবে। ওয়ারউলফ প্রিন্স অরুণ। অনেক রাতে মাধুর্যের পাশে গিয়ে শুয়ে পড়ে অনুভব। সকালে ঘুম ঘুম চোখে উঠে বসে অনুভব। চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকায় সে। আজ কবিতার শেষ কার্যে উপস্থিত থাকতে হবে। প্রায় 8টা বাজে। মুহূর্তের মাঝে আড়মোড়া ভেঙে সাদা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢোকে সে। চোখ থেকে ঘুম নামক জিনিসটা এখনো পুরোপুরি যায়নি। সে কারণে তার খেয়ালই নেই ওয়াশরুমে পানির পড়ার আওয়াজ আসছে। ওয়াশরুমে মাধুর্য শাওয়ার নিচ্ছে। দরজাটা লক করেনি মাধুর্য। করেনি বললে ভুল হবে, করতে পারেনি। দরজার লকটা অন্যরকম ছিল, যা সে আগে কখনো দেখেনি। অনুভবের উঠতে দেরি হবে ভেবে নিজের লক না করেই শাওয়ার নেয় মাধুর্য। অনুভব দরজা খোলা পেয়ে আরো শিওর হয়ে যায় সেখানে কেউই নেই। বেসিনের সামনে গিয়ে ব্রাশ হাতে নিয়ে পেস্ট ভরিয়ে নেয় অনুভব। যেই ব্রাশ মুখের মাঝে নিতে যাবে, তখনই চোখ কপালে উঠে যায় ওর। বাম দিকে কাচের ভেতরে শাওয়ার নিচ্ছে মাধুর্য। কাচের ভেতরে সবটা স্পষ্ট হয়ে উঠেছে। শাড়িটা ওর গায়ে লেপটে গিয়েছে। চুলগুলো বারবার নাড়াচ্ছে সে। হাত থেকে ব্রাশ পড়ে যায় অনুভবের। 2 পা পিছাতেই পিছলে পড়ে যায় পানি ভর্তি বাথটাবে। পানি থই থই শব্দে পেছন ফিরে তাকায় মাধুর্য। সঙ্গে সঙ্গে থ মেরে যায় সে। অনুভব কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল মাধুর্য রয়েছে তার ঘরে এবং তার সঙ্গে। কপাল কুঁচকে এক নাগাড়ে তাকিয়ে থাকে অনুভব। মাধুর্য বেশ লজ্জায় পড়ে গেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে অনুভবের কোনো হেলদোল নেই। আজ শোয়া হয়ে বাথটাবে নীল এবং ঘায়েল করা চোখজোড়া মাধুর্যের উপর স্থির। কপালের উপর ভিজে চুলগুলো নেতিয়ে পড়েছে। মাধুর্য কিছুক্ষণ চুপ থেকে বুঝতে পারে মানুষটা বোধহয় ব্যথা পেয়েছে। তড়িঘড়ি করে কাচের দরজা খুলে বেরিয়ে আসে বাইরে। তার ভিজে চুলগুলো লেপ্টে গালের সঙ্গে লেগে আছে। চোখের পাতা আলতো নড়ছে। চুল থেকে পানিগুলো মাধুর্যের রক্তের মতো লাল চিকন ঠোঁটজোড়াকে ছুঁয়ে দিচ্ছে। গলার ভেতরের হাড় একবার উঁচু একবার নিচু হচ্ছে। সেখানে থাকা ফোঁটা ফোঁটা পানি চিকচিক করছে। অনুভব বেশ মনোযোগ দিয়ে দেখছে দৃশ্যগুলো। তার চোখ এবং মন মেতে উঠছে তার প্রেয়সীকে এই রূপে দেখতে। মাধুর্য এসে অনুভবকে বেশ ধীর গলায় ডাকে। অনুভব। অনুভবের মস্তিষ্ক নিয়ন্ত্রণে নেই। মাধুর্য মাঝে মাঝে কি জাদু করে তার উপর সে নিজেও জানে না। ও সেভাবেই থেকে ছোট্ট করে উত্তর দেয়। হুম আপনার বোধহয় খুব লেগেছে, তাই না? হুম উঠে আসুন। হাত বাড়িয়ে দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে বলে মাধুর্য। অনুভব আগের নাই বলে উঠে। হুম মাধুর্য এবার বিরক্ত হয়ে গেল। লোকটা বারবার হু হু করে কি বোঝাতে চাইছে সে ভালো করে খেয়াল করে দেখে অনুভব বিমোহিত দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। গলা শুকিয়ে গেল মাধুর্যের। নিজেকে সামলে শুকনো কাশি দিয়ে খানিকটা গলার আওয়াজ বাড়িয়ে বলল। অনুভব, আপনার ব্যথা লাগেনি? চমকে চোখ বন্ধ করে মাথায় এপাশ ওপাশ ঝাঁকিয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আচমকা উত্তর দেয়।
হ্যাঁ, লেগেছে তো, খুব লেগেছে, ঠিক এখানে। সরাসরি নিজের ভিজে হাত বুকের বাঁ পাশে রেখে বলে অনুভব। লজ্জায় বিষম খায় মাধুর্য। ঘন ঘন চোখের পাতা ফেলে তাকায় সে। এখন কি মাটির নিচে ঢুকে যাওয়া সম্ভব? অনুভব মাধুর্যের অবস্থা দেখে নিজের ভিজে চুলে হাত দিয়ে এপাশ ওপাশ নাড়িয়ে বলে। এই ব্যথার কি কোনো মেডিসিন হবে? মাধুর্য তাৎক্ষণিক বলে ওঠে। জি। ডক্টর ম্যামের কাছে মেডিসিন অবশ্যই আছে, বাট সে দিতে চাচ্ছে না। দ্যাটস নট ফেয়ার। বাথটাব থেকে উঠে দাঁড়িয়ে আলতো হেসে বলে অনুভব। মাধুর্য চোখ ছোট ছোট করে বলে। আমার কাছে? হুম, তোমার কাছে। মাধুর্য কিছু বলতে চাইতেই বাইরে থেকে রাইমার গলার আওয়াজ ভেসে আসে। অনুভব, মাধুর্য, ওয়াশরুমে কে গেছো? অনুভব ও মাধুর্য দুজন দুজনের দিকে তাকায়। মাধুর্য ভাবে অনুভব হয়তো চুপ করে থাকবে, তাই সে জবাব দেয়। আমি আছি। দুর্ভাগ্যবশত সে জবাব একা দেয় না। অনুভব সঙ্গে সঙ্গে মুখ খুলে একই কথা বলে ওঠে। সে ভেবেছিল মাধুর্য হয়তো জবাব দেবে না। কথাটা বলা শেষে দুজনেই দুজনের দিকে তাকায় চোখ বড় বড় করে। আপনি কেন জবাব দিলেন? আমরা দুজন একসাথে ওয়াশরুমে আছি, ব্যাপারটা উনি কিভাবে নেবেন এখন? তোমাকে কে জবাব দিতে বলেছিল? তুমি ইচ্ছে করে দিয়েছ। মাধুর্য লজ্জায় নখ কামড়াতে শুরু করে। রাইমা বাড়িয়ে দাঁড়িয়ে মিটিমিটিয়ে হাসতে থাকে। গলা খাকারি পরিষ্কারভাবে বলে। সরি, তোমাদের ডিস্টার্ব করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি তো এসেছিলাম এটা বলতে যে বাইরে সবাই তৈরি হয়ে গেছে, খেয়ে দিয়ে কবিতার শেষ কার্য সম্পূর্ণ করতে বের হবে। তোমরাও আসো। হাসতে হাসতে দ্রুত বেরিয়ে গেল রাইমা। ওয়াশরুমে মাধুর্য লজ্জায় স্ট্রবেরি আকার ধারণ করলো। রাইমা মনে কি না কি ভাবলো তাদের নামে। বিড়বিড় করে বলল। সব আপনার জন্য। এক হাত দিয়ে নিজের অর্ধেক মুখ ঢেকে মাথা নাড়াতে থাকে মাধুর্য। তার গালে এক উষ্ণ স্পর্শে হাত নামায় সে। অনুভব ভিজে ঠোঁটে মাধুর্যের গাল স্পর্শ করেছে। নিজের শাড়ি খামচে ধরে মাধুর্য ঠোঁট সরিয়ে মাধুর্যের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসি সে। হাসি থামিয়ে ফিসফিস করে বলে। বলেছিলাম আই লাইক স্ট্রবেরি। সেদিন স্ট্রবেরি খেতে পারিনি, কারণ তাতে তখনও লিগ্যাল অধিকার ছিল না। আজ অধিকার আছে। অধিকার থাকতে বঞ্চিত হব কেন বলো? শ্বাস আটকে যাওয়ার পরিক্রম হয় মাধুর্যের। বাম পাশে কেউ ইচ্ছে মতো হাতুড়ি পিটিয়ে চলেছে। অনুভব চোখ টিপ দিয়ে দ্রুত বিদায় নেয়। মাধুর্য যেন এবার শ্বাস নিতে সক্ষম হয়। লোকটার সামনে শ্বাস নেওয়াও দায় হয়ে পড়েছিল। লোকটার সামনে শ্বাস নেওয়াও দায় হয়ে পড়েছিল। শাওয়া নেওয়া শেষে ওরা দ্রুত রেডি হয়ে পড়ে। রুম থেকে একসঙ্গে বেরিয়ে পড়ে নিচে যেতেই আরো কয়েক পাহাড় সমান লজ্জা ভর করে মাধুর্যের। নতুন বউ এত দেরি করে উঠেছে, ব্যাপারটা বেশ লজ্জার। আজ যেন লজ্জার দিন। সারা রাজ্যের লজ্জা শুধু মাধুর্যেরই লাগছে। পা টিপে টিপে নিচে নেমে খাওয়ার টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়ায় মাধুর্য। অনুভব তাকে ইশারা করে খেতে বসতে। মাধুর্য খেতে বসে না, ঠাই দাঁড়িয়ে থাকে। প্রণয় বিষয়টা খেয়াল করে বলে ওঠে। মাধুর্য দাঁড়িয়ে আছো কেন, বসো। রাইমা বিষয়টি লক্ষ্য করে সেও হাসি হাসি মুখ করে বলে। শোনো মাধুর্য, আমাদের বাড়িতে নতুন বউয়ের জন্য এত ফর্মালিটি বা নিয়ম নেই। তুমি বসে পড়ো। দেরিতে উঠলেও কোনো ক্ষতি নেই। বাড়িতে কোনো কাজ নেই, সব কাজ করার জন্য লোক আছে। মাধুর্য এবার সাই দিয়ে বসে পড়ে সবার সাথে। অল্প করে খেয়ে সবাই বেরিয়ে পড়ে কবিতার বাড়ির উদ্দেশ্যে। মাথায় কাপড় দিয়ে এক ধ্যানে বসে আছে সামিহা। সবাই শোক পালন করছে। কান্নাকাটি করবার মানুষের অভাব নেই। সব থেকে বেশি ভেঙে পড়েছে কবিতার মা। ওনার মুখে বারবার একটাই কথা। আমি একা হয়ে গেলাম। কবিতা আমাকে একা ছেড়ে চলে গেল, আমাকে একা করে রেখে চলে গেল। উনি পাগলের মতো কেঁদে চলেছেন। সামিহা চেয়েও সামলাতে পারছে না। কি বলে সামলাবে? নিজের সন্তান হারানোর কষ্ট তো সে জানে না, আবার অনুভবও করতে পারে না। না পেরে ঘর থেকে বেরিয়ে আসে সামিহা। কবিতার লাশ নিয়ে যাওয়া হয়েছে কবর দেওয়ার জন্য। এতক্ষণে হয়তো কবিতাকে মাটির নিচে রেখেও দেওয়া হয়ে গেছে, অথচ তাকে কে মারলো তা এখনো ধোঁয়াশা। এই রহস্যময় জগতে কখনকার মৃত্যু কার হাতে তা একমাত্র নির্ধারণ করেন সৃষ্টিকর্তা স্বয়ং। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সামিহা গিয়ে পৌঁছায় পাশের ঘরে। মাধুর্য এক ধ্যানে বসে থেকে কিছু একটা বিড়বিড় করছে। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে সামিহা বলে। কি বলছিস একা একা? কিছু না সামিহা আপু, ব্যাস ভাবছি কবিতার ভাবনা বলতে কাকে বোঝাতে চাইলো।
ওকে কে মারলো তাও তো স্পষ্ট নয়। হয়তো, তবে একটা কথা জানো, ভাবনা নামটা মনে হয় আমি আগেও কোথাও শুনেছি। নামটা যখন কবিতা আমাকে বলেছিল, এক অদ্ভুত অনুভূতি এসে আমার মনের মাঝে আছড়ে পড়ছিল। কিন্তু ওই অদ্ভুত অনুভূতি কেন হলো তার উত্তর আমি এখনো অবধি পাইনি। সামিহা শুধু শোনে, উত্তরে কিছু বলে না। জানালা দিয়ে দেখতে পায় ছেলেরা আসছে। বুঝতে পারে কবিতার শেষ কাজ সম্পাদন করা হয়ে গিয়েছে। তাকে আর দেখতে পাওয়া যাবে না। তার হাসি মাখা মুখে কথার পপকর্ন ফুটবে না, বলবে না দম ফাটানো হাসির কথা। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ যায় গতকাল দেখা হওয়া সেই চরম লেভেলের অসভ্য ছেলেটার দিকে। জোহান চশমা ঠিক করতে করতে অনুভবের সঙ্গে কথা বলতে বলতে আসছে। দেখিয়ে একটা মুখ ভেঙচি দেয় সামিহা। বিড়বিড় করে বলে, আহা, মুখে কত সুন্দর একটা ইনোসেন্ট ভাব নিয়ে থাকে, অথচ আসলে একটা ফজিলের হেডমাস্টার। বিড়বিড় করতে করতে সে মাধুর্যকেই প্রশ্ন করে। আচ্ছা মাধুর্য, অনুভব কি সব ফজিল ছেলেদের সাথে চলাফেরা করে নাকি রে? মাধুর্য হঠাৎ প্রশ্নটা শুনে ভ্রু কুঁচকায়। উঠে এসে সামিহার পাশে দাঁড়িয়ে বলে, হঠাৎ এই কথা? ওই যে অনুভবের সঙ্গে যে ছেলেটাকে দেখছিস, সেই ছেলেটা একটা চরম মাপের বেয়াদব, জানিস? মাধুর্য সামিহার ইশারা অনুযায়ী তাকায়। জোহানকে দেখে স্বাভাবিকভাবে উত্তর দেয়। কি বলছো? জোহান ভাইয়া তো ভালোই ছেলে, শুধু একটু মজা করে বেশি। মজা না চাই, কোনো ম্যানার্স বলতে কিছু নেই। কপাল খারাপ ছিল, তাই লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল। ওনার ক্যামেরার দফা রফা হয়ে গিয়েছিল, কিন্তু আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি। উনি সরাসরি টাকা চেয়ে বসলো, ভাবা যায়। মাধুর্যের শুকনো হাসিবিহীন মুখে হাসির রেখা ফোটে। সামিহা আবারও বলে, শুধু কি তাই, বলে কিনা আমার সঙ্গে ধাক্কা খেয়ে নাকি মজা নেই। সুন্দরী মেয়েদের সঙ্গে ধাক্কা খায় মজাই আলাদা। হ্যাঁ। মাধুর্য এবার ফিক করে হেসেই দেয়। সামিহা মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকে। কবিতার বাড়ি থেকে ফিরতে ফিরতে প্রায় বিকেল গড়িয়ে যায়। মাধুর্যের মন আবারও খারাপ হয়ে গিয়েছে কবিতার বাড়ি যাবার পর থেকে। সে ভাবতে থাকে তার আর কবিতার পুরনো স্মৃতি। আচ্ছা মধু শুন, আজকে আমি ফেসবুক পোস্ট দেখেছি জানিস, সেখানে লেখা ছিল বিয়ে হয়ে যাবার পর 9 বছরের পুরনো বেস্ট ফ্রেন্ড ভুলে গিয়ে এখন একটা খবর অবধিও নেয় না। অসহায় মুখ করে বলে কবিতা। কবিতার হাবভাব দেখে ভ্রু উঁচিয়ে ক্ষীণ চোখে তাকায় মাধুর্য। কবিতার মুখ দেখে মনে হচ্ছে বিষয়টা ওর সঙ্গেই ঘটেছে। অতঃপর দৃষ্টি সরিয়ে ফিচেল গলায় বলে ফেলে, তাতে কি হয়েছে? সেটা ওদের ব্যাপার, আমার কি? তোর কি মনে হয়? দেখ মধু, তোর সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব, তুই কিন্তু আমাকে ভুলে যাবি না। বিয়ে হলেও ভুলে যাওয়ার চেষ্টা করলেও তোর শ্বশুরবাড়িতে গিয়ে জ্বালিয়ে আসবো, তোকে ভুলতে দেব না। কবিতার কথাগুলোতে বাচ্চাদের আবদার খুঁজে পায় মাধুর্য। এক মনে তাকিয়ে হেসে দেয় সে। কবিতা তাকে ঝাপটে ধরে বলে, বুড়ি হয়ে মরলে একসঙ্গে মরবো বুঝলি। বুড়ি হলে তুই আমার পাকা চুল তেল লাগিয়ে দিবি, আমি তোর পাকা চুলে তেল দেব, মনে থাকবে। কল্পনায় কবিতার কথাগুলো ভেবে ভেবে মিটিমিটি হাসতে হাসতে মুখ ভার হয়ে আসে মাধুর্যের। কষ্টমাখা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, নিজের কথা তুই নিজেই রাখলি না। বুড়ি হলে আমার পাকা চুলে নাকি তেল লাগিয়ে দিবি, কোথায় গেল তোর ওসব দেওয়া কথা? বেইমানের বেইমান কোথাকার। অনুভব নেই বলে একা একা সন্ধেটা কাটিয়ে দেয় মাধুর্য। রাত করে বাড়িতে ফেরে অনুভব। তার হাতে এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। গোলাপের সুবাস যে কাউকে পাগল করে দিতে সক্ষম হয়। এই গোলাপ ভ্যাম্পায়ার রাজ্যের, তাই এর সুবাস আলাদা। যে কাউকে সম্মোহিত করে ফেলতে পারে এটি। অনুভব একবার গোলাপের সুবাস নিয়ে মুচকি হেসে উপরে উঠে যেতে থাকে। আজ সে জানাবে তার না বলা কথাগুলো মাধুর্যকে। যে কথা বলার আগে এক বিরাট বড় দেওয়াল উঠে গেছিল তাদের মাঝে, সেসব কথা প্রকাশ করবে অনুভব। নতুন করে নিজের ভালোবাসা নিবেদন করবে মাধুর্যের কাছে। ভালোবাসার এক রূপ দিতে চায় সে। দরজা আলতো ফাঁক করতেই তার চোখ জোড়া যায় সিঙ্গেল বড় সোফার দিকে, যেখানে চোখ বন্ধ করে বসে আছে মাধুর্য। সেই সঙ্গে গোল টেবিলে রয়েছে খাবারের প্লেট। বসে বসে অনুভবের জন্যই অপেক্ষা করছিল সে। পায়ের আওয়াজ পেয়ে আধো আধো চোখ খুলে তাকায় মাধুর্য। অনুভবকে দেখে বলে, আপনি এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হুম, বেশ রাত হয়েছে, খাওনি এখনো? মাধুর্য মাথা নাড়ায়। অনুভব নিজের হাত সামনে নিয়ে আসে।
তার গোলাপ গুচ্ছ বাইরে রেখে এসেছে দরজার কাছে ফুলদানির উপর। এগিয়ে এসে বলে। আমাকে ছাড়া খেতে ইচ্ছে করছিল না বুঝি? মাধুর্য কিছু না বলে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। অনুভব চুটকি বাজিয়েই চোখের পলকে ওয়াশরুমে ঢোকে। মিনিট 5 পরেই বেরিয়ে এসে মাধুর্যের সামনে খাবার তুলে ধরে ও। অনুভবকে দেখে মিষ্টি হাসেও। হাঁ করে খাবার মুখে তুলে অনুভবকে খাইয়ে দেয় সে। খাওয়া শেষে মাধুর্য বিছানায় বসে পড়ে। রাত অনেক হলো, তার তৃষ্ণাও পাচ্ছে। বুঝতে পারছে এটা হয়তো রক্তের প্রতি তৃষ্ণা। চিন্তায় পড়ে যায় মাধুর্য। এই তৃষ্ণা কি করে মেটাবে সে? এরই মাঝে বাইরে থেকে হাওয়ার বেগে এসে তার সামনে দাঁড়ায় অনুভব। হালকা চমকে সামনে তাকাতেই অনুভব এগিয়ে দেয় তার কাছে গোলাপের ফুলগুলো। মাধুর্য মুগ্ধ নয়নে দেখতে থাকে। সাধারণ গোলাপের মতো মোটেই নয় এগুলো। এক অদ্ভুত গোপন সৌন্দর্য রয়েছে এর মাঝে। আঙ্গুল দিয়ে ছুতেই অনুভব বলে। বলতে চেয়েছিলাম অনেক আগেই। অদ্ভুতভাবে আমাদের দেখা হলেও অনুভূতি ছিল বড়ই পরিচিত। এই পরিচিত অনুভূতি চিনতে চিনতে বুঝে ফেললাম আমি এক ভয়ানক রোগে আক্রান্ত। এই রোগের উপশম হওয়া অসম্ভব। তবে রোগের একটি ওষুধ রয়েছে, যেটা পৃথিবীতে এক পিসি তৈরি হয়েছে। সে হচ্ছে শুধু এবং শুধুমাত্র তুমি। যেদিন বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না, সেদিন থেকে তোমাকে নিজের করে পাগলের মতো ছুটে বেরিয়েছে। এখন বলো, তুমি আমার এই রোগের ওষুধ হয়ে থাকতে রাজি? অনুভবের অদ্ভুত কথাগুলো শুনে মাধুর্যের মনে ধুলা লাগে। হারিয়ে যাওয়ার ইচ্ছে হয় এক অজানা রাজ্যে। এই মানুষটির সাথে। লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা দুলিয়ে ফুলগুলো নিতে যাবে অনুভব সরিয়ে দেয় ফুলগুলো। একটা একটা করে ফুল খুলে উপরের দিকে ছুটতে লাগে। সে সব বিছানায় গিয়ে পড়তে শুরু করে। সরু চোখে তাকায় মাধুর্য। অনুভব নিজের হাত মাধুর্যের হাতের সঙ্গে আবদ্ধ করে ওর নাকে নাক ঘষে বলে। ভয় নেই, গোলাপে কাঁটা নেই। মাধুর্যের গালে নিজের গাল মিশিয়ে দেয় অনুভব। মুহূর্তটি উপভোগ করতেই তার মনে আসে সে একজন ভ্যাম্পায়ার। তার ধারণা মতে, যেটা অনুভব জানে না। কাঁপতে শুরু করে সে। তার সংস্পর্শে আসলে যদি অনুভবের ক্ষতি হয়, বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায় অনুভবকে মাধুর্য। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অনুভব আজ নিজের এত বছরের অপেক্ষার ফল চায়। আর সেটা সে নিয়েই ছাড়বে। একসময় তারা খুঁজে নেয় এক অন্য ভালোবাসার রূপ। কাছাকাছি আসতে থাকে তারা। দুটো আত্মার মিলন ঘটে। রাতে যখন মাধুর্য অনুভবের গায়ের সঙ্গে লেপ্টে ছিল, তখন মাধুর্যের ঘুমের মাঝে মনে হলো অনুভব উঠে কোথাও যাচ্ছে। ঘুম ঘুম চোখে তাকায় মাধুর্য। অনুভব সত্যি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। একটুখানি অবাক হয় মাধুর্য। উঠে বসে ঘড়ির দিকে তাকায় সে। কিছুক্ষণ বসে থেকে মনে হলো তারও বাইরে যাওয়া উচিত। একটু সন্দেহ সঙ্গে রক্তের প্রতি একটু সন্দেহ সঙ্গে রক্তের প্রতি নেশা বাড়ছে তার। বাইরে যেতে ইচ্ছে করছে। অনুভবকে অনুসরণ করে বাইরে যায় মাধুর্য। মাধুর্যকে আরেক দফা অবাক করে দিয়ে অনুভব যায় বাড়ির বাইরে। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে মাধুর্য পিছু নেয় তার। অনুভবের চলতে চলতে মনে হয় পিছনে কেউ আছে। তার পায়ের ধাপ ফেলার শব্দ কানে আসছে অনুভবে। চলা থামিয়ে শুনতে থাকে পায়ের আওয়াজ। তবে তার থামার সঙ্গে পায়ের আওয়াজটাও থেমে যায়। দ্রুত পেছনে ফিরে তাকায় সে। কাউকে দেখতে না পেয়ে তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকায় অনুভব। তার চোখের রং ক্রমশ সবুজ বর্ণ ধারণ করে। জল জল করে তার চোখের মনি। বড় বড় ঘন শ্বাস ফেলছে সে। কাল থেকে এক ফোঁটা রক্ত তার গলায় পৌঁছেনি। রক্ত পিপাসু জীবের জন্য এটা কতটা ক্ষতিকর, সেটা একমাত্র তারাই জানে। আজ রাত রক্ত না পেলে আত্মরা হয়ে পড়বে সে। সামনে ফিরে এবার দ্রুত গতিতে হাঁটতে শুরু করে অনুভব। মাধুর্য আড়াল থেকে বেরিয়ে এসে কপালে ভাঁজ ফেলে বলে। এত রাতে বাড়ি থেকে কোথায় যাচ্ছেন উনি? আমার কেন মনে হচ্ছে উনি আমার থেকে কিছু একটা লুকাচ্ছেন। কথাগুলো বলতে বলতে মাধুর্য লক্ষ্য করে অনুভব বিদ্যুতের গতিতে চলছে। এই কালো অন্ধকার রাতে নিজে জড়সড় হয়ে অনুভবের মতোই দ্রুত হাঁটতে শুরু করে মাধুর্য। অনেকটা পথ পেরোতেই মাধুর্যের খেয়াল হয় সে জঙ্গলে ঢুকে পড়েছে। সে চলতে গেলে শুকনো পাতার অদ্ভুত শব্দ তৈরি হচ্ছে। একটা শুকনো ঢোক গিলে তাকায় মাধুর্য। অনুভব এখনো হেঁটেই চলেছে। মাধুর্যও নিজের চলা থামায় না। এক পর্যায়ে সেই রহস্যময় কুয়োর কাছে এসে দাঁড়ায় অনুভব। নিজের চোখ মুখের ঘাম মুছে আবারও আশপাশটা লক্ষ্য করে সে। মাধুর্য গাছের আড়ালে লুকিয়ে চোখ বন্ধ করে আছে। তার চোখ আচমকা খুলে যায় এক বিকট চিৎকারে।
পাতা সরিয়ে নিজের চোখ জোড়া অনুভবের দিকে দিতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। অনুভবের বড় বড় নখ, ফর্সা শরীরের রগগুলো বেরিয়ে আসার উপক্রম, আর দুই দিকে বড় বড় দাঁত বেরিয়ে গেছে। তার সর্বাঙ্গে কাঁপুনি ধরে যায় স্বামীর এই রূপ দেখে। কাঁপতে কাঁপতে পিছিয়ে যায় সে। নিজের হাত জোড়া ছিটিয়ে ধরে কম্পিত গলায় বলে, এই রূপ মানে অনুভব কোনো সাধারণ মানুষ নন। এমন তো আমারও হয়েছিল, উনিও আমার মতো ভ্যাম্পায়ার। নিজের চোখ জোড়ায় হাত বুলায় মাধুর্য। নিজের চোখ জোড়াকেও বিশ্বাস হচ্ছে না তার। বারংবার মনে হচ্ছে চোখ তাকে ধোঁকা দিচ্ছে। অনুভব পাগলের মতো আচরণ শুরু করেছে। রক্ত, রক্ত চাই, নয়তো আজই আমি শেষ। কিছুক্ষণ এদিক ওদিক উন্মাদের মতোই হাঁটাহাঁটি করতে থাকে অনুভব। সে চাইলেই রাস্তায় থাকা যে কোনো মানুষের রক্ত এক মুহূর্তে শুষে নিতে পারত, কিন্তু এটাতে ওর অধিকার নেই। কোনো সাধারণ মানুষের প্রাণ নিজ হাতে কেড়ে নিতে পারে না সে। এটা ভারী অন্যায়। এক সময় কুয়োর ভেতরে নেমে যায় সে। তা দেখে বিস্ফোরিত নয়নে তাকায় মাধুর্য। তার বিস্ময়ের স্তর আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। তার পা অবশ হয়ে আসছে। না চাইতেও নিজেকে শক্ত করে মাধুর্য। ও আজ এতটুকু বুঝেছে, ওই কুয়োর নিচে এক আলাদা জগতের সাথে অনুভবের কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু অনুভবকে এখনো ভুল বোঝেনি মাধুর্য। কারণ অনুভবের মতো সেও নিজের আসল অস্তিত্ব না জানিয়ে অনুভবকে বিয়েটা করেছে। মনে সাহস জুগিয়ে কুয়োর কাছে আসে মাধুর্য। খুব সাহস করে চোখ মুখ খিচে নেমে পড়ে সে। তার ভরসা, অনুভব যখন নামতে পেরেছে সেও পারবে। হলো তাই। মাধুর্য নিজেকে আবিষ্কার করে এক অন্য রাজ্যে। চোখ খুলে যেন কল্পনার রাজ্য আবিষ্কার করে সে। মাথার উপর সূর্য উঠেছে, তবে তা মেঘে মুখ লুকিয়ে আছে। যাক, ভালোই হয়েছে, নয়তো তার পায়ের চামড়া লাল বর্ণ ধারণ করত। পাশেই একটা নদী, যার পানি ঝকঝকে কাচের মতো পরিষ্কার। নিচে রং বেরঙের মাছ সাঁতার কাটছে। সবটাই স্পষ্ট দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য! তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। নদীও এতটা সুন্দর হয়, এ কোন জগৎ! আশেপাশে তাকিয়ে কয়েকটা গাছপালার আচ্ছাদন আবিষ্কার করে মাধুর্য। গাছপালাও অদ্ভুত সুন্দর। গাছের সবুজ পাতা চিকচিক করছে। দুটো গাছের উপর হালকা গোলাপি ফুলগুলো শোভা বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে হালকা হাওয়ায় ফুলগুলো নিচে পড়ে সুন্দর একটা ফুলের রাস্তার মতো তৈরি হয়েছে। আচ্ছা, প্রথমবার যখন এসেছিলাম তখন রাত ছিল, কিন্তু আমাদের ওখানে দিন ছিল। আর এখন এখানে দিন আর ওখানে রাত। তাহলে কি এটা সত্যিই এক অন্য জগৎ? এক পা দুই পা করে এগুতে এগুতে এই প্রশ্নগুলোর জাগে মাধুর্যের মনে। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে তার স্বপ্নে আসা মেয়েটি। মাথায় একটা অসহ্যকর ব্যথা জেগে ওঠে। মাথা ধরে চোখ মুখ খিচে দাঁড়ায় মাধুর্য। মাথা ব্যথা সইতে না পেরে বসে পড়ে গাছের নিচে। এবার ওই অচেনা মেয়েটার সঙ্গে অনুভবের কিছু কাছাকাছি দৃশ্যও ফুটে উঠছে। অস্ফুট স্বরে বলে ওঠে, অনুভব, প্রিন্স অনুভব। আজ থেকে প্রায় ৪৯ বছর আগে এই ভ্যাম্পায়ার রাজ্যে ভ্যাম্পায়ার গম গম করত। আশেপাশে ছিল সুখ ও খুশির আমেজ। সবার মুখে সব সময়ের জন্য হাসি লেগে থাকত। তাদের খুশির প্রধান কারণ ছিল তাদের কিং প্রলয়ের সকল সিদ্ধান্ত। সব প্রজাকে কি করে ভালো রাখতে হয় উনি তা ভালো মতোই জানতেন। ওনার একমাত্র ছেলে ভ্যাম্পায়ার প্রিন্স অনুভব বড় হয় মানুষের জগতে। শুধুমাত্র শিক্ষার জন্য সকল ছেলে মেয়েদের মানুষের জগতে বসবাস করানো শেখানো হতো। অনুভব সহ তার কাজিনরাও তার সঙ্গে মানুষের জগতেই বড় হয়, যারা ছিল প্রণয় এবং রাইমার সন্তান। তাদের দুটো ছেলে ছিল, নাম ছিল ফারহান এবং জীবন। অন্যদিকে ভাবনা ছিল এক সাধারণ ভ্যাম্পায়ার। নিজের মায়ের সঙ্গে একা বাস করত সে রাজমহলের ঠিক বাইরের কিছু আলিশান ঘরে। তার কারণ ভাবনার বাবা একসময় সেনাপতি ছিলেন, যিনি ওয়ারলফের সঙ্গে যুদ্ধে মারা যান। তারপর থেকে ভাবনা এবং তার মায়ের দায়িত্ব নেয় কিং প্রলয় নিজেই। ভাবনার সৌন্দর্য ছিল এমনই, যা বর্ণনা করতে গেলেও বোধহয় শেষ হবার নেই। ভাবনার সৌন্দর্য ছিল এমনই, যা বর্ণনা করতে গেলেও বোধহয় শেষ হবার নয়। অনেকে তো তার সৌন্দর্য দেখার পর বিয়ের প্রস্তাব দিয়েছে এক দেখাতেই, কিন্তু তার মা রাজি হননি। এত তাড়াতাড়ি নিজের মেয়েকে বিয়ে দিতে চান না উনি, কারণ ওনার মেয়ে ছাড়া কেউ নেই। এইভাবেই চলছিল দিন। একদিন হুট করেই প্রিন্স অনুভব সহ তার বন্ধু বান্ধব এবং ভাইদের প্রবেশ ঘটে ভ্যাম্পায়ার রাজ্যে। মুখরিত হয়ে ওঠে ভ্যাম্পায়ার রাজ্য। অনুভবের মা ভ্যাম্পায়ার কুইন ইরিনা
এবং তার বাবা ব্যস্ত হয়ে পড়ে ছেলের আগমনে। রাজ্যের প্রায় সকলে ছুটে আসে প্রিন্স অনুভবকে দেখতে। সেদিন বিকেলে একা ঘোড়া নিয়ে বের হয় অনুভব। এতদিন পর নিজের রাজ্যে ফিরেছে, আর আশপাশটা দেখবে না তা কি কখনো হয়? ঘোড়া এক জায়গায় এসে থামিয়ে দেয় অনুভব। নিচে নেমে পড়ে সে। সামনেই রয়েছে নদী। নদীর সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শনশন বাতাস অনুভব করে সে। জায়গাটায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে। নিচে নানান রকম মাছ দেখে হালকা নিচু হয়ে পানি ছুঁয়ে দেয় অনুভব। এই নীল চোখ জোড়ার জন্য সবার চেয়ে আলাদা সে। তার এই নীল চোখ জোড়া ঘায়েল করতে সক্ষম রাজ্যের মেয়েদের। দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেকে এই প্রিন্সকে বিয়ে করতে, কিন্তু কাউকেই মনে ধরে না অনুভবের। এখানে আসার পরপরই তার মা বেশ জেদ শুরু করেছে বিয়ে দেওয়ার জন্য। বয়স তো ছেলের কম হয়নি, 27 পেরিয়ে 28 বছর হয়েছে তার। এবার ছেলের বিয়ে না দিয়ে কিছুতেই দমবেন না কুইন ইরিনা। কালকে বেশ কয়েকজন মেয়েদের ডাকা হয়েছে। অনুভবের যাকে মনে ধরবে তার সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনায় এঁটেছেন কুইন ইরিনা। অনুভব বিরক্তির শব্দ করে পানিতে হাত দিয়ে দূরে ছিটিয়ে দেয়।